হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি হসপিটালে ভিডিও বানাচ্ছি কারণ আমি এখন কিছুটা ফ্রি, তো চিন্তা করলাম এই সুযোগে একটা ভিডিও বানিয়ে ফেলি। আজকে মহিলাদের খুব কমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাদা স্রাবের সমস্যা। আমার কাছে সাদা স্রাবের সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আসে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি লিউকোরিয়া। এখন লিউকোরিয়াকে আমরা নর্মাল অ্যাবনর্মাল দুইভাবে ভাগ করছি। নর্মাল কোনটাকে বলছি এবং কখন সেটাকে অ্যাবনর্মাল বলছি, অ্যাবনর্মাল কোন কন্ডিশনে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে সেটা নিয়েও আজকে আলোচনা করব। ফিজিওলজিক্যালি লিউকোরিয়া আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা আমার জরায়ুর যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে, তারপরে যে ডেড সেলগুলো থাকে সেগুলোকে ওয়াশ আউট করে নিয়ে যায়। কিন্তু যখন সেটা এক্সেস আকারে হচ্ছে, কিছু টিপিক্যাল প্যাথোলজিক্যাল ফিচার নিয়ে যখন সে দেখা দিচ্ছে, সেটা কিন্তু আমরা অ্যাবনর্মাল বা প্যাথোলজিক্যাল লিউকোরিয়া বলছি। লিউকোরিয়াকে কখন আমরা নর্মাল বা সাদা স্রাবকে কখন আমরা নর্মাল বলছি। প্রথমে আমরা কালার নিয়ে কথা বলি। এটা হোয়াইটিশ কালারে থাকে বা অফ হোয়াইট কালারে থাকে কিংবা ক্লিয়ার কালার থাকে। ক্লিয়ার বলতে আমি পানির মতো ক্লিয়ার বুঝিয়েছি। পরে সেটা যদি স্ট্রং কোনো অডর না থাকে, মানে সেটার তীব্র বাজে কোনো গন্ধ না থাকে, এটার কনসিস্টেন্সি পাতলা বা ঘন হতে পারে। পাতলা বা ঘন হয় এটা অ্যাকচুয়ালি আমাদের হরমোনাল কিছু চেঞ্জেসের উপর ডিপেন্ড করে। মেনস্ট্রুয়াল সাইকেল, প্রেগনেন্সির সময়, ইভেন পিউবার্টির সময় যে হরমোনাল চেঞ্জেসগুলো আসে, সেটার কনসিস্টেন্সি থিক বা থিন হয়ে থাকে। সাদা স্রাবের সাথে যদি কোনো ধরনের তলপেটে ব্যথা না থাকে, তারপরে কোনো ধরনের চুলকানি না থাকে, বাজে স্মেল যদি না পাই আমরা, তাহলে এটাকে আমরা নর্মাল লিউকোরিয়া বলছি। এটার বিপরীত যে সিমটমসগুলো আপনি দেখতে পাবেন সেটাকে আমরা অ্যাবনর্মাল বা প্যাথোলজিক্যাল লিউকোরিয়া বলছি। সাদা স্রাবের রং যদি কিছুটা গ্রিনিশ কালার হয়, মানে একটু সবুজাভ যদি হয় বা একটু হলুদ কালারের হয় অথবা একদম ছাই কালারের যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে আপনার এই লিউকোরিয়াটা নর্মাল না। সাদা স্রাবের যদি বাজে ধরনের গন্ধ থাকে তাহলে চিন্তা করতে হবে যে এটা আপনার অ্যাবনর্মাল লিউকোরিয়া। কনসিস্টেন্সি অনেক বেশি থিক হয়, যেমন ধরেন কটেজ চিজ লাইক কনসিস্টেন্সি। এখানে কোথাও একটা কটেজ চিজের ছবি দিয়ে দিব, যদি সেই কনসিস্টেন্সিটা এরকমটা দেখতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ধরতে হবে সেটা অ্যাবনর্মাল লিউকোরিয়া। বার্নিং সেন্সেশন থাকে বা চুলকানি থাকে অনেক বেশি বা তলপেটে ব্যথা অনুভূতি হয়, সেই ক্ষেত্রেও এটা চিন্তা করতে হবে আমার অ্যাবনর্মাল বা প্যাথোলজিক্যাল লিউকোরিয়া হচ্ছে। অ্যাবনর্মাল লিউকোরিয়া হওয়ার পিছনে কতগুলো কমন কজ থাকে। প্রথমত, যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, কোনো ধরনের ইস্ট ইনফেকশন হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো থাকে, যে রোগগুলো থাকে, সেটাতে আপনি কোনোভাবে এক্সপোজার যদি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাবনর্মাল লিউকোরিয়া হতে পারে। আমাদের জরায়ুতে কিন্তু কিছু পরিমাণ ব্যাকটেরিয়া, সেগুলো ভালো ব্যাকটেরিয়া। এখন সেই ভালো ব্যাকটেরিয়ার মধ্যে যদি খারাপ ব্যাকটেরিয়ার একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যায়, তখন কিন্তু সাদা স্রাবের সমস্যাটা দেখা দিতে পারে। এরপরে খুব কমন একটা বিষয় যেটা আমরা বলি ফাঙ্গাল ইনফেকশন বা ইস্ট ইনফেকশন। এই ফাঙ্গাল ইনফেকশন বা ইস্ট ইনফেকশন থেকেও কিন্তু অনেক পরিমাণ চুলকানি, ইচিং বা সাদা স্রাবের সমস্যাটা হয়। আমি যে কটেজ চিজ লাইক অ্যাপিয়ারেন্সের কথা বললাম না, এটা ইউজুয়ালি ফাঙ্গাল ইনফেকশন বা ইস্ট ইনফেকশনের ক্ষেত্রে হয়ে থাকে। এটার খুব কমন একটা অর্গানিজম হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স। ইস্ট ডি ইনফেকশনটা বা ফাঙ্গাল ইনফেকশনটা হচ্ছে সব থেকে কমন একটা ইনফেকশন। এটা মেনলি হয় ক্যান্ডিডা অ্যালবিকান্স একটা অর্গানিজমের মাধ্যমে। এটা প্রেগনেন্সির সময় এবং ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কিন্তু খুব কমন একটা ফেনোমেনন। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কেন এটা খুব কমন? এখন ইস্টের প্রধান খাবার হচ্ছে সুগার। হ্যাঁ, তো যখন বডিতে ব্লাড সুগারটা বেড়ে যায়, তখন সকল ধরনের বডি ফ্লুইডের মধ্যে ব্লাড সুগারটা বাড়তে থাকে। ধরেন ইউরিনের সাথে, তারপরে ভ্যাজানাল ফ্লুইডের সাথেও আপনার সুগারটা বের হতে থাকে। আপনার বডিতে সুগারের পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে, আপনার ভ্যাজানাল ফ্লুইডেও তো সুগারের পরিমাণ বাড়ছে, তো সেটা ইস্টের খাবার হিসেবে কাজ করছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ডায়াবেটিক রোগীগুলোর ক্ষেত্রে ইস্ট ইনফেকশন খুব কমন হয়ে যায়। অনেক সময় আমরা ডায়াবেটিকের পেশেন্টগুলো পেয়ে থাকি যারা হচ্ছে যে ভ্যাজানাল ইচিং নিয়ে কমপ্লেন করে আমাদের কাছে। তখন দেখা যায় যে ব্লাড সুগার হাই থাকার কারণে তার ইস্ট ইনফেকশনটা একদম রিকারেন্ট হচ্ছে, বারবার হচ্ছে। এরপরে প্রেগনেন্সিতে আমাদের ইস্ট্রোজেনের লেভেলটা অনেক বেশি হাই থাকে। এখন ইস্ট্রোজেন লেভেলটা হাই থাকার কারণে আমাদের ভ্যাজানাল ফ্লুইডে গ্লাইকোজেনের পরিমাণ বেড়ে যায়। গ্লাইকোজেন হচ্ছে ইটস এ ফর্ম অফ সুগার। তো এটা বেড়ে যাওয়ার কারণেও দেখা যায় সেটাও ইস্টের খাবার হিসেবে কাজ করে। প্রেগনেন্সির সময় পিএইচের ব্যালেন্সটা মেনটেন হয় না। আমাদের ভ্যাজানাল পিএইচ মেনলি অ্যাসিডিক। তো দেখা যায় সে পিএইচটা ব্যালেন্স না হওয়ার কারণে ভ্যাজানাল যে নর্মাল ফ্লোরা, যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলো আর কি মারা যায়। ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যাবার কারণে আমাদের ইমিউন সিস্টেমটা হ্যাম্পার্ড হয়, যার কারণে দেখা যায় যে ইস্টের ওভারগ্রোথ হয়। ইস্ট দ্বারা খুব ইজিলি প্রেগনেন্সির সময় ইনফেকশনটা হয়ে যায়। প্রেগনেন্ট ওমেনরা এবং ডায়াবেটিক রোগীরা খুব কমন যে সাইন সিমটমগুলো নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট হয়, দ্যাট ইজ ওখানে রেডনেস হয়ে যায়, ইন্টেন্স ইচিং থাকে, সেই সাথে ওখানে রেডনেস থাকে, ভালভাগুলো ফুলে যায়। ইউটিআরও একটা রিলেশন আছে। আমি এর আগে ইউটিআর নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এটা আমার সম্ভবত ফার্স্ট ভিডিও ছিল। আমি ডেসক্রিপশন বক্সে ইউটিআই নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা লিঙ্ক দিয়ে দিব। ইউরিনেশনের সময় বার্নিং সেন্সেশন হয়, মানে প্রস্রাব করার সময় যে জ্বালা পড়া ব্যাপারটা, সেটাও দেখা দেয়। এরপর আসি ব্যাকটেরিয়া নিয়ে। ভ্যাজাইনাল পিএইচটা যখন ইমব্যালেন্স হয়, দেখা যায় যে ভ্যাজাইনাল নর্মাল যে ফ্লোরা, ভালো যে ব্যাকটেরিয়াগুলো, সেগুলো মারা যায়।
ব্যাকটেরিয়াল ইমব্যালেন্সের কারণে ব্যাকটেরিয়াল দ্বারা ইনফেকশন হয়েও লিউকোরিয়া হয়। এরপরে সেক্সুয়ালি ট্রান্সমিটেড কিছু ডিজিজ থাকে, যেমন হচ্ছে গনোরিয়া, ট্রাইকোমোনিয়াসিস। কেউ যদি আনসেফ ইন্টারকোর্স পারফর্ম করে বা এই ডিজিজগুলোর মাধ্যমে যদি কোনোভাবে এক্সপোজার হয়, তাহলে সেই ক্ষেত্রেও তার লিউকোরিয়া হতে পারে। আদার্স আরও যে কজগুলো আছে, দ্যাট ইজ পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সার্ভিসাইটিস, হাই পিএইচড বেস কোনো কেমিক্যাল সোপ ইউজ করা, অতিরিক্ত ক্ষার জাতীয় কোনো সাবান বা অতিরিক্ত সেন্টেড কোনো কেমিক্যাল ইউজ করা, কোনো ধরনের ক্রিম বা লোশন ইউজ করে থাকি। এটার ট্রিটমেন্ট কি? এটার ট্রিটমেন্ট হচ্ছে ইস্ট দ্বারা আক্রান্ত হন এবং আপনাকে অ্যান্টিফাঙ্গাল খেতে হবে বা ট্রপিক্যালি অ্যাপ্লিকেশন করতে হবে। সেটার জন্য অ্যান্টিফাঙ্গাল ক্রিম আছে, অ্যান্টিফাঙ্গাল কিছু সাপোজিটরি আছে, এরপরে অ্যান্টিফাঙ্গাল ওরালি ট্যাবলেট আছে, আপনাকে সেগুলো খেতে হবে। আপনি যদি ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হন, সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক্স খেতে হবে। প্রপার পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। দয়া করে ফার্মেসিতে গিয়ে উল্টাপাল্টা ওষুধ খাবেন না, কারণ আপনি জানেন না আপনি কী দ্বারা আক্রান্ত। আপনার ইস্ট দ্বারা আক্রান্ত বা সেক্সুয়ালি এক্সপোজার হয়েছেন, কিংবা আপনি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত, আপনি ডায়াবেটিক কিনা, কোন কারণটার কারণে আপনার লিউকোরিয়া হচ্ছে সেই ব্যাপারে তো আপনি অবগত না। তাহলে আন্দাজে ফার্মেসিতে গিয়ে ওষুধ না খেয়ে ডাক্তারের কাছে গিয়ে আগে আপনার কজটা ফাইন্ড আউট করুন যে আপনার অ্যাপিয়ারেন্সটা কেমন হচ্ছে, আপনার লিউকোরিয়াটা দেখতে কেমন, এটার স্মেল কেমন, সেটার কনসিস্টেন্সি কেমন, ঘনত্ব কেমন আর কি, সেটা আপনার জ্বালাপোড়া ভাব আছে কিনা, পেটে ব্যথা আছে কিনা, সেটার সাথে আপনার ইন্টারকোর্স বা সহবাসের সময় কোনো ধরনের অতিরিক্ত ব্যথা হচ্ছে কিনা। এই লক্ষণগুলো যদি আপনি ঠিকমতো খেয়াল করেন এবং আপনি ডাক্তারের কাছে যান, তিনি আপনার লক্ষণগুলো শুনে সেই মোতাবেক আপনাকে ওষুধ দিবেন। তো দেখা গেল ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড, এখন আপনি ফার্মেসিতে গিয়ে অ্যান্টিফাঙ্গাল খেয়ে বসে আছেন, আপনার কি তাহলে লিউকোরিয়াটা ভালো হবে? অথবা আপনি ইস্ট দ্বারা ইনফেক্টেড কিন্তু আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক্স খেয়ে বসে আছেন, তাহলে তো আপনার লিউকোরিয়ার প্রবলেমটা সলভ হবে না। মেডিসিন খেয়ে ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু রিকারেন্টের হিস্ট্রি থাকে, কারণ দেখা যায় যে আমরা প্রিভেন্টিভ মেজারগুলো নেই না এবং সেই মোতাবেক আমরা চলি না। তো কী কী প্রিভেন্টিভ আমরা মেজার নিতে পারি? আমরা যদি আমাদের পার্সোনাল হাইজিনটা মেনটেন করি, বেশিক্ষণ পর্যন্ত স্যানিটারি ন্যাপকিন বা প্যাড না পরে থাকা। ফুড হাইজিন বলতে বুঝিয়েছি কোনো ধরনের খাওয়া জাতীয় বা অতিরিক্ত সেন্টেড বা খুবই তীব্র গন্ধযুক্ত কোনো কেমিক্যাল ব্যবহার না করা, অতিরিক্ত খাওয়ার জাতীয় কোনো সোপ বা সাবান ব্যবহার না করা। আর হ্যান্ড শাওয়ারটা ডিরেক্ট ব্যবহার করার ফলে দেখা যায় কি আমাদের ভ্যাজাইনাল ওয়ালের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো ওয়াশ আউট হয়ে যায়। হ্যান্ড শাওয়ারের পাওয়ার কমিয়ে বাড়িয়ে তারপরে ব্যবহার করা। পোস্টা পায়খানা করার পরে টিস্যু ওয়াইপের যে ব্যাপারটা থাকে, টিস্যু আপনি অবশ্যই সামনে থেকে পেছনের দিকে ওয়াইপ করবেন, পেছন থেকে কখনোই সামনের দিকে ওয়াইপ করবেন না। তো সেই ক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্সটা খুব কমে যায়। এরপরে একটা ব্রিথেবল কটনের পোশাক পরা, সিনথেটিক বা টাইট ফিটিং জিন্স যদি আমরা পরি, সেটা রিকারেন্ট হয়, কারণ জায়গাটা স্যাঁতসেঁতে থাকে, সেখানে ইনফেকশন বা ইস্ট এগুলো গ্রো হওয়ার জন্য স্যাঁতসেঁতে এবং অন্ধকার যে জায়গাগুলো থাকে তাদের জন্য খুব হেল্পফুল হয়। ব্রিথেবল কটন ওয়্যারগুলো পরলেই, বিশেষ করে গরমকালে, আপনি কিছু প্রোবায়োটিক সাপ্লিমেন্ট যদি আপনি নেন, এটা আপনার বোথ আপনার গাট এবং আপনার ভ্যাজানার জন্য যে ভালো ফ্লোরা। প্রোবায়োটিক্স তো আমাদের জন্য সবসময় খুব বেশি ভালো হয়, এটা আমাদের বডির ইমিউন সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করে। অ্যান্ড প্রোবায়োটিক্স অ্যাকচুয়ালি আমাদের গাট এবং ভ্যাজানা আমাদের দুটার জন্যই খুবই ভালো। আপনি চাইলে ইয়োগার্ট খেতে পারেন, টক দই যেটাকে আমরা বলি সেটা খেতে পারেন, সেটাতে খুব ভালো মানের প্রোবায়োটিক্স থাকে। অথবা বিভিন্ন ধরনের এখন প্রোবায়োটিক সাপ্লিমেন্টস পাওয়া যায়, আপনি চাইলে সেটাও নিতে পারেন। এটাও আমাদের বোথ ভ্যাজানা এবং গাটের জন্য খুবই ভালো। এটা আমাদের যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে তাদেরকে অনেক বেশি নারিশ করে, ইমিউন সিস্টেমকে আরও বেশি বুস্ট করে। প্রত্যেকটা ভিডিওতে আমি যে কোনো একটা রোগ নিয়ে কথা বলার পাশাপাশি সেটা কিভাবে প্রিভেন্ট করা যায় বাসায় বসে, এবং পরবর্তীতে যেন সেই রোগটা আর না হয় সেটার ব্যাপারে যে প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া যায় সেটা নিয়ে আমি সবসময় কথা বলি আপনাদের সাথে। কিছু কমন লাইফ হ্যাবিট প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে পারি। প্রপার হাইড্রেশন মেনটেন করা, আপনি দিনে 3 থেকে 3.5 লিটার পানি খাচ্ছেন কিনা, পরে প্রচুর পরিমাণ শাকসবজি এবং ফলমূল খাওয়া, আপনার ওজন নিয়ন্ত্রণে রাখা আপনার হাইটের তুলনায়, এরপরে অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4টা দিন নিজেকে সময় দেওয়া, এক্সারসাইজ করা। আপনি 3 থেকে 4 দিন এক্সারসাইজ করলে আপনি নিজেই নিজের শরীরের পরিবর্তনটা বুঝতে পারবেন, আপনার কতটা লাইট ফিল হচ্ছে। 6 ঘন্টার অতিরিক্ত সময় স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ব্যবহার না করা, অনেকক্ষণ ধরে প্রস্রাব আটকিয়ে না রাখা, পার্সোনাল হাইজিন মেনটেন করা, জাঙ্ক ফুড, অয়েলি ফুড একটু কম ইনটেক করা। আপনাকে আমি একদম খেতে মানা করছি না, কিন্তু আপনি ওয়ান্স ইন আ ওয়াইল একবার খেতেই পারেন। সামারে অবশ্যই ব্রিথেবল একটা কটনের পোশাক পরা। অনেক সময় ওষুধ খাবার পরও আমরা এই যে প্রিভেন্টিভ মেজারগুলো নেই না, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রোগগুলো আবার রিকারেন্ট হয়। এজন্যই ওষুধ সেবনের পাশাপাশি প্রিভেন্টিভ মেজার নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আমার আজকে সাদা স্রাব এবং লিউকোরিয়া নিয়ে কথাবার্তা বলা। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই নিজের ছোট ছোট রোগের লক্ষণগুলোকে ইগনোর করবেন না, কারণ ছোট ছোট রোগ থেকে কিন্তু একসময় বড় কোনো রোগের আকার ধারণ করতে পারে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।
না সমস্যা নাই, থ্যাংক ইউ।